ভারত হঠাৎ করে রাতের অন্ধকারে তারা যে এই বাঁধের গেটগুলো খুলে দিল, আজকে কি পরিমাণ পানি আসছে দেখেন। এইটা আমরা কি আমাদের এই বন্ধু দেশ ভারতের কাছ থেকে আশা করতে পারি? আহারে, মানুষের জীবন, কোথাও মানুষ পানিতে দুর্ভোগ পোহাচ্ছে, কষ্ট করছে, আবার কোথাও মানুষ বিনোদন নিচ্ছে। ঢাকাতেও বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা শুরু হয়েছে। আমরা এই বাঁধের এগেইনস্টে আরেকটা বাঁধ তৈরি করব ভাই। আমি চকলেট বাইকার কথা দিচ্ছি, সেখানে আমি বিনা পারিশ্রমিকে কাজ করব, শ্রমিকের কাজ করব, লেবার দিব। আমরা কখনোই এই ধরনের মৃত্যু মেনে নিতে পারি না। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে ভালো থাকলেও ভালো থাকার মতো না, কারণ এখন দেশের বিভিন্ন জায়গায় বন্যা এবং বিভিন্ন জেলা, শহর, গ্রামগঞ্জ অনেক কিছুই পানি তলে ডুবে গিয়েছে। উজানের পানি এসে সব কিছুকে একবারে নষ্ট করে দিয়েছে। এখন আমাদের দেশের অনেক জেলার মানুষজন এখন অনেক কষ্টে আছে। আজকে বন্ধুরা আমি বের হয়েছি মূলত এই কষ্টে থাকা মানুষদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়টা নিয়ে আমার বন্ধুদের সাথে কথা বলবো। আহারে, মানুষের জীবন, কোথাও মানুষ পানিতে দুর্ভোগ পোহাচ্ছে, কষ্ট করছে, আবার কোথাও মানুষ বিনোদন নিচ্ছে। আমাদের এই জোনটাকে বলা হয় মিনি কক্সবাজার। আর এই সাউন্ডের টানে তো কিছুই শুনবেন না। আমাদের এই জোনটাকে বলা হয় মিনি কক্সবাজার। এখানে মানুষজন আনন্দ বিনোদন করতে আসে। যাই হোক, যে যার মতো আনন্দ করছে করুক, সবাই তো আসলে শোকে কাতর হবে না, এটাই খুব স্বাভাবিক। জীবনটা আসলে এমনই, কোথাও মানুষ কাঁদে, কোথাও মানুষ হাসে। তো এটা নিয়ে অবশ্য মন খারাপ করার কিছু নাই। ঢাকাতেও বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা শুরু হয়েছে, যদিও এগুলো বৃষ্টির পানি থেকেই জলাবদ্ধতা হয়েছে, হয়তোবা নেমে যাবে। কিন্তু যেভাবে উজানের পানি আসছে, আমার তো ভয় লাগছে, না জানি ঢাকার মধ্যেও এই পানি ঢুকে পড়ে। তবে ঢাকায় কিন্তু অনেক ইফেক্ট পড়বে, অনেক সমস্যা হবে, অনেক দুর্ভোগ আমাদের মোকাবেলা করতে হবে। সদ্য স্বাধীন হওয়ায় দেশটার সামনে এখন অনেক চ্যালেঞ্জ। আল্লাহ আমাদের এই পৃথিবীর মানুষদেরকে খুবই সুন্দর একটা প্রকৃতি দিয়েছে, এবং এই প্রকৃতির সবকিছুর সাথেই সবকিছুর একটা সুন্দর সম্পর্ক রয়েছে। যখনই এই সম্পর্কে ব্যাঘাত ঘটে, তখনই আসে বিপর্যয়। মানুষের কারণে মানুষের বিপর্যয়। আমরা চাইলে যেখানে আমরা আমাদেরকে বিপদ মুক্ত রাখতে পারি, কিন্তু সেখানে আমরা অনেকেরই বিপদ ডেকে নিয়ে আসছি। এই যে আমাদের দেশে এখন যে পানিটা আসতেছে, এটা তো এই বৃষ্টির পানি, ঠিক আছে, কিন্তু এটা যদি স্বাভাবিকভাবেই যেত তাহলে এটা ক্ষতি হতো না। আজকে বিভিন্ন বাঁধের কারণে কিন্তু এই প্রবলেমটা হয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত হঠাৎ করে রাতের অন্ধকারে তারা যে এই বাঁধের গেটগুলো খুলে দিল, আজকে কি পরিমাণ পানি আসছে দেখেন। এইটা আমরা কি আমাদের এই বন্ধু দেশ ভারতের কাছ থেকে আশা করতে পারি? যেহেতু এই ধরনের ঘটনা এখন আমাদের দেশে ঘটছে, আমাদেরকে অবশ্যই এই বিষয়ে সরকার থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া উচিত। তারা যেন এইভাবে রাতের অন্ধকারে আদের এই বাঁধ খুলে দিয়ে আমাদেরকে যেন তারা বিপদে ফেলতে না পারে। আজকে বিশ্বাস করবেন না, আজকে সারা দিন ফেসবুক, ইউটিউব যেখানেই ঢুকি শুধু বন্যা বন্যা, পানি আর পানি। অসহায় মানুষজন যে কিভাবে দৌড়াচ্ছে জীবন বাঁচানোর জন্য, মানুষ যে কিভাবে নিজের জীবনের জন্য কি করছে, খুবই কষ্ট লাগছে ব্যাপারগুলা দেখে। এখনো অনেক বাঁধ নাকি খুলে দেওয়া হয়নি। সামহাও আল্লাহ মাফ করুক, ভারত যদি এই বাঁধগুলো খুলে দেয়, সত্যি কথা আমরা খুবই বিপদে পড়ে যাব। এখন না হয় বন্যা আসছে, বন্যা দূর হয়ে যাবে, বন্যা শেষ হয়ে যাবে, তখন কিন্তু অনেকেই এই বাঁধগুলোর কথা ভুলে যাবে। আগেও কিন্তু এই ধরনের বন্যা হয়েছে, অনেক হয়েছে। 1988 সালে হয়েছে, 94 সালে হয়েছে, 98 সালে হয়েছে। অনেক সময় অনেক পাহাড়ি ঢলে বন্যা বাংলাদেশে হয়েছে। তখনই মানুষ কথা বলেছে, কিন্তু পরে কিন্তু মানুষ ভুলে গিয়েছে। তাই আমি অনুরোধ করব বাংলাদেশ সরকার, তারা যেন এই ব্যাপারে কোনো একটা গুরুত্বপূর্ণ জরুরি পদক্ষেপ নেয়। যদি ধরেন এমনটা হয় আমাদের বাংলাদেশে যে আমরা এই বাঁধের এগেইনস্টে আরেকটা বাঁধ তৈরি করব ভাই। আমি চকলেট বাইকার কথা দিচ্ছি, সেখানে আমি বিনা পারিশ্রমিকে কাজ করব, শ্রমিকের কাজ করব, লেবার দিব। এবং আমি জানি বাংলাদেশের অনেক ছেলে বিনা পরিশ্রমিকে কাজ করবে। যেখানে একটা বাঁধ তৈরি করতে অনেক টাকা খরচ হয়, সেখানে আমাদের হয়তোবা এত টাকা খরচ হবে না। এইটা যদি সমঝোতার মাধ্যমে এই বাঁধগুলো যদি উঠিয়ে দেওয়া হয় একেবারের জন্য, তাহলে সবচাইতে ভালো একটা ব্যাপার হবে। পৃথিবীর এই নদী নালা, প্রকৃতি সবকিছু তার আপন গতিতে চলবে, আপন নিয়মে চলবে। আজকে এই বাঁধ দিয়ে যদি আমাদের মানুষই মরে যেতে হয়, তাহলে এই বাঁধ দিয়ে লাভ কি?
তা আমি আশা করব বাংলাদেশ সরকার অতি শীঘ্রই ভারতের সরকারের সাথে কথা বলবে এবং তারা একটা সঠিক সিদ্ধান্ত নেবে, আমাদের জন্য এই হুটহাট করে এরকম মারাত্মক ভয়ানক অবস্থায় পড়তে না হয়। প্রায় অনেক মানুষের মৃত্যু হচ্ছে, এখন পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। আমরা কখনোই এই ধরনের মৃত্যু মেনে নিতে পারি না। 1947 সালে বাংলাদেশটা কিন্তু অনেক বড় ছিল, যদিও নাম বাংলাদেশ ছিল না, কিন্তু বাংলা ভাষায় কথা বলার যে অঞ্চলটা ছিল এটা কিন্তু অনেক বড় ছিল। পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশ, এদিকে ত্রিপুরা, একবারে কক্সবাজার পার হয়ে রাখাইন আরকান পর্যন্ত কিন্তু আমাদের এই বাংলাদেশটা অনেক বড় ছিল এবং অনেক বিস্তৃত ছিল। কিন্তু এই দেশটাকে যখন ভাগ করা হয় ধর্ম দিয়ে, তখন শুধুমাত্র মুসলমান সংখ্যাগরিষ্ঠ চিন্তা ভাবনা করে কিন্তু দেশটা হয়ে যায় ছোট। আজকে যদি পুরো বাংলাটা একটা দেশ হতো, আবারও বলি, বোঝার চেষ্টা করুন, পুরো বাংলাটা যদি একটা দেশ হতো, তাহলে একবার চিন্তা করে দেখেন আমরা কত শক্তিশালী হতাম। তো যখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশ ভাগ করে, তখন আমি আসলে জানি না আমাদের বাংলাদেশের তখন নেতা যারা ছিল তারা আসলে কি চিন্তা ভাবনা করে এই ধর্ম দিয়ে দেশটা ভাগ করলো, এটা আসলে আমার মাথায় ঢুকে না। আজকে দেখেন এই যে আমাদের দেশে হিন্দুদের উপর হয়তোবা আক্রমণ হয়েছে, হয়তোবা হামলা হয়েছে, এবং সেটা কিন্তু রাজনৈতিক কারণে, ধর্মীয় কোনো কারণে কিন্তু কোনো হিন্দুদের বাসায় ওইভাবে হামলা আক্রমণ হয়নি। উল্টা বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা বিভিন্নভাবে তারা কিন্তু বিভিন্ন হিন্দু মন্দির, হিন্দুদের বাসা, এগুলো কিন্তু পাহারা দিয়ে যাচ্ছে। কেন দিচ্ছে? আসলে তাদের মধ্যে যদি এই হিন্দু বিদ্বেষটা থাকতো তাহলে হয়তোটা এমন হতো না। কিন্তু রাজনৈতিক কারণে বাংলাদেশে অনেকভাবে হিন্দুদেরকে, হিন্দু ধর্মের ভাই বোনদেরকে ছোট করা হয়েছে, তাদের সাথে সংঘাত তৈরি করা হয়েছে। বিশ্বাস করেন, এই যে দেশ যে ভাগ হয়েছে হিন্দু মুসলমানের উপর ভিত্তি করে, এইটাও ছিল পুরোটাই একটা পলিটিক্স, এবং যে পলিটিক্সের শিকার হয়েছে আমরা। আজকাল যেভাবে আমরা এই স্বাধীন দেশে কথা বলতে পারছি, বা বিশ্বাস করেন আগে যদি আমরা বলতে পারতাম তাহলে হয়তো বা বলতাম, কিন্তু আগে বলতে পারি নাই। কিন্তু যেহেতু এখন দেশ স্বাধীন হয়েছে, এখন বলতে পারছি, এখন এই কথাগুলো বলছি। আজকে যদি আমাদের দেশটা ধর্মের উপর ভাগ না হয়, শুধু বাংলা ভাষার উপর ভাগ হতো, তাহলে আমরা অনেক শক্তিশালী একটা দেশ হতাম। এই যে বারাক্কাল, এই যে তিস্তা ব্যারেজ, এই যে বাঁধগুলো আছে ভয়ঙ্কর হয়ে তারা আমাদের বাংলাদেশের মানুষের জন্য, সেইগুলা কিন্তু তখন এইভাবে তারা করতে পারতো না, কারণ সেই জায়গাগুলো আমাদের আয়ত্তে থাকতো, নদীগুলো আমাদের আয়ত্তে থাকতো, অনেক নদী আমাদের আয়ত্তে থাকতো। আমরা অনেক স্বয়ংসম্পূর্ণ হতে পারতাম, অনেক শক্তিশালী হতে পারতাম। আমাদের ভুলটা আসলে অনেক আগে থেকে হয়েছে, যেটা কিনা এখন চাইলেও আবার বাংলাকে একত্রিত করা অনেকটা অসম্ভব। তবে হ্যাঁ, মানুষ চাইলে অনেক কিছুই সম্ভব। এখন আমি যেমন আমার ব্যক্তিগত জায়গা থেকে চাচ্ছি পুরো বাংলাটা যেন একটা দেশ হোক, ঠিক তেমনই পশ্চিমবঙ্গের মানুষও যদি চায় পুরো বাংলা একটা দেশ হোক, ঠিক তেমনই আসামের মানুষও যদি চায় তাহলে হয়তো সম্ভব। কারণ এই ধরনের দাবি দেওয়া আসলে সকল মানুষের একসাথে সম্মিলিত সুরে আসতে হবে, তা না হলে এই বাংলাকে একত্রিত করা প্রায় অসম্ভব। এখানেই সবাই মিলে সিদ্ধান্ত নিব কি করলে ভালো হবে, কি করা উচিত, কি করা উচিত না। এর আগে যখনই আমি এই মানুষের সহযোগিতায় কাজ করেছি, সবসময় নিজস্ব উদ্যোগে নিজে একা একাই কাজ করেছি। তবে হ্যাঁ, বিভিন্ন ধরনের সংস্থা বা এজেন্সি তাদের সহযোগিতা নিয়েছি। তবে অনেক বছর পর আবার আমি আমার বিভিন্ন বাইকিং বন্ধু, আমাদের যে গ্রুপ থ্রটলারের মেম্বারদের সাথে, আবারও বলছি, তাদের সাথে আমি নিজেকে কন্ট্রিবিউট করছি এবং ফিজিক্যালি ইনশাল্লাহ আগামীকাল মুভ করছি। এবং আমাদের প্রথম যে জেলাটায় যাব সেটা হচ্ছে নোয়াখালী। নোয়াখালীর বেশ কিছু অঞ্চল আপনারা জানেন অলরেডি, ইতিমধ্যে পানিতে নিমজ্জিত। তো নোয়াখালীতে গিয়ে আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সহযোগিতা করার চেষ্টা করব এবং সেই সাথে পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা যাওয়ার চেষ্টা করব। আসলে সব জায়গায় তো আর যাওয়া সম্ভব না, আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে আমার এবং আমার বন্ধুদের, তার মধ্যে দিয়ে যতটুকু করা সম্ভব
চেষ্টা করছি। ঠিক তেমনই বন্ধুরা, আপনারাও আপনাদের বন্ধু বান্ধব নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। দেশের এই দুর্যোগের সময়, এই বিপদের সময় সবার পাশে আমাদের থাকা উচিত। শুধু যে ছোটলা গ্রুপ তা কিন্তু নয়, আমি বাংলাদেশের বিভিন্ন গ্রুপের সাথে শরিক হওয়ার চেষ্টা করব, যারা কিনা বন্যা দুর্গত এলাকায় কাজ করছে, এবং নিজেও বিভিন্ন গ্রুপের সাথে ফিজিক্যালি যাওয়ার চেষ্টা করব এবং আর্থিক সহযোগিতা করার চেষ্টা করব। আমার অবস্থান থেকে আমি যতটুকু পারি, আল্লাহ হয়তোবা আমাকে ওরকম দেয়নি, কিন্তু যতটুকু দিয়েছে আমি অবশ্যই আপ্রাণ চেষ্টা করব মানুষের পাশে থাকার জন্য, সবসময় যেভাবে থেকেছি। তো বন্ধুরা, আপনারাও আপনাদের জায়গা থেকে অবশ্যই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনারাও সংঘবদ্ধভাবে আপনাদের বন্ধু বান্ধব মিলে আপনারাও এগিয়ে যান মানুষের সেবায়। আর ভারত প্রসঙ্গে শুধু একটা কথাই বলবো, আসলে ছোট থেকেই জেনে আসছি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। তো আমি মনে প্রাণে চাইবো ভারত যেন আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ রাখে, তারা যেন এই যে বাঁধ খুলে দেওয়ার মতো যে ব্যাপারটা, এই ধরনের কাজ যেন তারা না করে। আমার অনেক দর্শক আছেন যারা ভারত থেকে দেখছেন, আপনারা নিশ্চয়ই টেলিভিশন নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের কি অবস্থা। বাঁধগুলো যদি না খোলা হতো হয়তো বা এতটা খারাপ অবস্থা হতো না। আমি ভারতের বন্ধুদের প্রতি অনুরোধ করব, আপনারাও আপনাদের সরকারকে বোঝানোর, আপনারাও আপনাদের জায়গা থেকে দাবি তুলুন যেন আমাদের বাংলাদেশের এমন ক্ষতি না করা হয়। আমার বিশ্বাস ভারতের সাধারণ মানুষও চায় না আমাদের দেশের উপর কোনো ক্ষতি পড়ুক, আমাদের দেশে কোনো ক্ষতি হোক। আসলে দেখেন, পলিটিক্যাল রাজনৈতিক বিষয়ে অনেক ঝামেলা আছে, অনেক সমস্যা আছে। তারা যেন রাজনৈতিকভাবে সমস্যাগুলোর সমাধান করে, আমাদের সাধারণ মানুষের উপর যেন কোনো প্রবলেম সৃষ্টি না হয়। তো বন্ধুরা, এখানে আজকে ব্লগটি শেষ করছি। এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলুট।